সাব্বির আর রাতুলের চোখ খবরের কাগজে আটকে গিয়েছিল। খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট ৮ জন মানুষের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকা করে ৪০০ কোটি টাকা হ্যাক হয়ে গেছে। পুলিশের সন্দেহের জেরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িটিতে কেউই ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল? ভূত না মানুষ? এই, এটা আমাদের শহরের ব্যাংক না। রাতুল অনেক উত্তেজিত হয়ে, আমাদের শহরের ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু গোলাটে লাগছে। এটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? রাতুল কৌতূহলী হয়ে, আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে ভূত কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষকে উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে দম। আর কি কি লাগে? আচ্ছা, এত সুন্দর। অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা, আর একটুখানি ইচ্ছা, ভালো কাজ করার ব্যাস তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। সাব্বির একদমই পুরোটা বলল। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানিস কিভাবে? রাতুল ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আরে আরে আমি কিভাবে জানি? মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? ও আচ্ছা, আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি। ব্যাস এতটুকুই, আর কিছু না। সাব্বির একটা মুচকি হাসি দিয়ে, ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার ট্যাকার। রাতুল হেসে, আব বেটা, আমি কই আর কই হ্যাকার? আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। রাতুল ভাব নিয়ে বলল। সাব্বির কপালে হালকা চিন্তার ভাঁজ পড়িয়ে, আমি হ্যাকার হব, হ্যাকার দা জোকার। এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়ল। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি, যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দিবে এখন। বিকেল প্রায় 4:30, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বেরোবেই তখনই রাতুল পিছন থেকে ডাক দিল, এই বেটা, আমারে ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে তাই যাচ্ছিলাম, আর কি। তোর কিসের তো কাজ বাসায় যে সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ? আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে যাই তো প্রতিদিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথেই। তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলছেন? ক্লিয়ার মেশিং বলে একটা হাসি দেয়। আরে আজব তো, কিসের মেশিন আর কি সব বলছেন? হোটেল ব্লু সান, রুম নম্বর 167-তে যান বলে ফোনটি কেটে দেয়। কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না।
পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং একটি বীভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমে বেডের উপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটাকে এমন ভাবে কাটা হয়েছে যেন কষাই মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে, আর জিহ্বাটা সামনে কেটে রাখা আছে। গালের দুই পাশে লেখা ইটস ওকে, তার পাশে একটা স্মাইলি দেয়া। পা দুটো আর আঙ্গুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে, আর তার পাশে বড় বড় করে লেখা সাইকো ইজ অন দ্য গেম, ডোন্ট ট্রাই টু স্টপ আনলেস ইউ উইল স্টপড। সাইকো তার খেলায় আছে, থামতে এসো না, নিজেই থেমে যাবে। লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়েই অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডিও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। না কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করেছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর গরুর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি খেতে নিয়ে, কিরে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? রাব্বি সাব্বিরের বড় ভাই। আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে? আর বলছো তেমন কিছু না, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না, প্রজেক্টে ছুরি ব্যবহার করেছে আর হাত কাটতে পারে না। পারতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে। রাতুলের দোস্ত, আমি একটা বিপদে পড়ে গেছি। তুই এখনই পুলিশ স্টেশনে যা। পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায়। কি হয়েছে সেটা বলো। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ি জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডাক বাংলো ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দুশোরা আস্তানা বেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা, আমি দেখছি। বলেই সাব্বির ফোন কেটে দেয়। দস্যুরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল। তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্য থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চয়ই পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পারবে, তাই চুপটি মেরে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পাচ্ছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠলো, ইউ হ্যাভ বিন হ্যাকড। সাব্বির রাতুলকে ফোন দিল। রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারা ধান্দা করছিস? তোকে বললাম পুলিশ ডাকতে, আর তুই? বাঁচতে চাইলে যেটা বলছি সেটা কর। আমার কিচ্ছু হবে না তো? না, হবে না ইনশাল্লাহ, বেরিয়ে আয়। এর কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল, আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে দুজন অফিসার ধরে সরিয়ে দিল, আর ফোর্স ভিতরে ঢুকে গেল।